আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটি বাঁশির গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দেব। সেটা হলো যে আমরা যে বাঁশি বাজাই, অনেক সময় যারা আপনারা বিগিনার্স বাঁশি শিখতে চাচ্ছেন, একটা সময় আপনারা দেখেন যে বাঁশিতে ফু দিলেন, সুন্দর বাজে, আবার দেখলেন বাজছে না। তার মানে হলো শত জোরে ফু দেওয়ার পরেও আপনাদের বাঁশি কিন্তু বাজে না। আজকে আমি ব্লোয়িংয়ের উপরই আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিব। এইটা যদি আপনাদের ঠিক হয়, একটা বাঁশির প্রধান ভূমিকা হলো তার ব্লোয়িং ক্যাপাসিটি। ব্লোয়িংয়ের যে একটা কৌশল, মানে বাঁশিতে ফু দেওয়ার যে কৌশল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আপনারা বাঁশি সুন্দরভাবে একটা বিশেষ কায়দায় আপনারা যদি ব্লোয়িং করতে পারেন, বাঁশির অর্ধেক হোক কম হোক যে কোনো অবস্থানেই থাকুক, ফুটা যদি খালি ভিতরে যায় তাহলেই কিন্তু বাঁশি বেজে উঠবে। আর তারই একটি চমকপ্রদ আজকে কৌশল আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য বিশাল বড় ভূমিকা পালন করবে, যেটা আপনারা আগে কখনোই শোনেন নেই, আজ প্রথম নতুন আপনারা শুনতে যাচ্ছেন। তাহলে শুরু করলাম ভিডিওটা। আমরা কিভাবে বাঁশি বাজায় থাকি তার প্রথমে হলো যে বাঁশিটা কিভাবে বাজে। আমরা যখন বাঁশিতে ফু দিই, তখন একজনে ফু দিলে বাজে, আরেকজনে ফু দিলে বাজে না, বা এক সময় বাজে তো আরেক সময় বাজে না। এটার কারণ একমাত্র হলো, অনেকে বাঁশিতে ফু দেওয়ার টিউটোরিয়াল দিয়ে থাকে যে বাঁশিটা ঠোঁটে ধরে অর্ধেক করে ফু দিবেন তাহলে বাজবে, অর্ধেক, তিনবারে একবার, পুরা বন্ধ। মানে আসলে কোনোটাই কিন্তু সঠিক না। বাঁশির বাজার জন্য আপনি কতটুকু নেবেন সেটার উপরে বাঁশি কিন্তু বাজবে না, ওটা ডিপেন্ড করে না। এটা কিছু ক্ষেত্রে করে। হ্যাঁ, আপনি যদি একবার বন্ধ করে ফু দেন তাহলে তো বাজবে না। হ্যাঁ, যদি মোটামুটিভাবে ফু ঢুকে তাহলেই বাঁশিটা বাজবে। এখন প্রশ্ন হলো কীভাবে সেটা করবেন, আর সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব গভীর মনোযোগের সহিত আজকের এই টিউটোরিয়ালটা আপনারা দেখেন। আমরা যখন বাঁশিতে ফু ইউজ করি, তখন আমাদের ঠোঁটটা যখন আমরা ইউজ করি, এখানে যখন বাঁশিটা থাকে এবং যখন আমরা টাইট করি, তখন কি হয়, আমাদের যে শরীরের যে রক্ত সঞ্চালনটা, শরীরের যে রক্ত প্রবাহটা এখান দিয়ে বাধাগ্রস্ত হয়ে ওঠে। তখন কিন্তু আর ব্রেনের সাথে এই সংযোগটা আসে না। আমরা যে কাজই করে থাকি, আমাদের ব্রেনে কিন্তু তথ্য পৌঁছায়, ব্রেন সেটাকে আবার রিপ্লে করে দিলেই কিন্তু সেই কাজটা আমরা করতে পারি। যদি ব্রেন সেটা করে না দেয় তাহলে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি না। তাহলে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এটার বিষয়টা কোথায়। ব্লাড সার্কুলেশনটা যদি প্রপার আপনারা রাখেন, তাহলে যে কোনো সময় বাঁশি ফু দিবেন, তখনই বাঁশি ইনশাল্লাহ বাজবে। আর যদি ব্লাড সার্কুলেশনটা যদি অফ থাকে বা চাপা থাকে বা কম থাকে, সেই ক্ষেত্রে বাঁশিটা ভালো বাজে না। এই জন্য যারা আমরা বাঁশি বাজাই, কিছুক্ষণ বাঁশি বাজানোর পর নামিয়ে ফেলি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমরা বাঁশিতে বেশি সময় এখানে ধরে রাখি না, অল্প সময়ে ধরে রাখি, প্রয়োজনে নেমে আবার ধরি, আবার নামাই, আবার বাজাই। তো বাঁশি বাজানোর ক্ষেত্রে এই কাজটা আমরা কেন করে থাকি? আমরা হয়তো অনেকে অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য
নামাই মুখস্থ, আমরা জানি না আসলে কি কারণে আমরা এই কাজটুকু করে থাকি। এটার বৈজ্ঞানিক সূত্র হলো, বাঁশিটা যখন একসাথে লং টাইম এখানে থেকে যায় তখন চাপের ফলে ব্লাড সার্কুলেশনটা কম হয় এবং ব্রেনে তথ্য পাঠাতে পারে না, যার কারণেই বাঁশিটা আমরা নামিয়ে ফেলি। কিন্তু আমরা কিন্তু ছোটোকাল থেকেই অভ্যস্ত হয়েছি যে বাঁশি যখন বাজে না তখন নামায় ফালাইলে আবার নতুন করে দিলে বাঁশি বাজবে, আমরা কিন্তু এতটুকুই জানি। এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সেটা কিন্তু আমরা কেউ জানি না। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকের পর থেকে আগামী 1 সপ্তাহ প্র্যাকটিস করার পর এমন কেউ থাকবে না যার বাঁশি ফু দিলে বাজবে না, এখন বাজবে তো তখন বাজবে না, এমনটা আর হবে না ইনশাল্লাহ। আজকে টিউটোরিয়ালে আমি সেটা ক্লিয়ার করে দেব আপনাদেরকে। তাহলে আসুন এখন কিভাবে আমরা কাজটা করব। আপনারা ভালোভাবে খেয়াল করুন আমার ঠোঁটগুলার উপর। যখন আমরা বাঁশিতে ফু ইউজ করি তখন চেষ্টা করবেন যতটা সম্ভব বাঁশির মুখের যে হোলটা এটা বড় করার। যতটা বড় করে ফু দিবেন বাঁশির সাউন্ড ততটা সুন্দর হবে এবং বাঁশিটা বাজবে। প্রথম থিওরি এইটা। সেকেন্ড স্টেপ, আপনারা যখন বাঁশি বাজান তখন আমি একটি ছোট্ট বাঁশি নিয়ে নিই। তখন এই বাঁশিটা আমাদের যখন আমরা বাঁশিটা এইভাবে রাখি, ঠোঁটটাকে একটু টাইট করি, তো ঠোঁট আমরা টাইট করি প্রাথমিক পর্যায়ে, যখন ঠোঁটটা টাইট করি তখন বেশি টাইট করে ফেলি। বেশি টাইট করলে এখানে চাপের ফলে ব্লাড সার্কুলেশনটা কিন্তু কম হয়, আর তখন এই বাঁশি বাজে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো, যখন আমরা উপরে উঠবো তখন তো ঠোঁট টাইট করতেই হবে। তখন ঠোঁটটা যতটুকু সম্ভব কম টাইট করে আপনারা খেয়াল রাখবেন যেন সার্কুলেশনটা যেন ঠিক থাকে। সার্কুলেশনটা যদি ঠিক থাকে টাইট করবেন এরকমভাবে যেন ব্লাডটা আসা যাওয়া করে। আপনারা খেয়াল রাখবেন, তাহলেই বাঁশি কিন্তু বেজে উঠবে। আর চেষ্টা করবেন ফুটা যেখানে আমরা উপরে ওঠার জন্য যে টাইট করি, ঠোঁট যতটুকু সম্ভব লুজ রেখে ভিতর থেকে টাইট করানোর। আমরা যখন গান গাই তখন কিন্তু চাপা সুর দিয়ে উপরে উঠি, তদ্রূপ এই ফুটাকেও কিন্তু আপনারা চাপা করতে পারবেন, ঠোঁট ততটা টাইট করতে হবে না। আমি নর্মালি একটা ফু ইউজ করে দেখাচ্ছি। এই যে দেখেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু ঠোঁটটা খুব বেশি একটা টাইট করি নাই, স্বাভাবিক টাইট করেছি মাত্র, কিন্তু ভিতর থেকে চাপা করে নিয়ে আসছি। এইভাবে আপনারা উপরে উঠবেন, বাঁশির সাউন্ড কিন্তু ঠিক থাকবে, বাঁশির সাউন্ড নষ্ট হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন বাঁশি বাজে না তখন আমাদের একটাই আমরা করে ফেলি, সেটা আমাদের অজানা বশত ঠোঁটটাকে টাইট করে ফেলি বা একটা চাপের মধ্যে থাকি, বাঁশিটা বাজতেছে না। চাপের কারণেই আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু কম হয়। আর ব্লাড সার্কুলেশন যদি কম হয়, রক্ত যদি ঠিকমতো না আসা যাওয়া করে, ব্রেনে তথ্য পৌঁছায় না, আর না পৌঁছালেই বাঁশিটা বাজবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাঁশি যখন ফু দিবেন যতটুকু সম্ভব ইজি, ঠোঁটটাকে একেবারে লুজ করে প্রথম সা বাজাবেন, যত নিচে যাবেন তত লুজ করবেন, আর উপরে যাওয়ার জন্য টাইট করবেন ঠিক, কিন্তু সেটা হবে খুবই স্বাভাবিক মাত্রা। স্বাভাবিক মাত্রা যখন টাইট করবেন তখন বাঁশি কিন্তু সুন্দর বাজবে এবং সাউন্ড যে কোয়ালিটি সেটা অত্যন্ত বেটার হবে। এখন গেল এই একটা ধারা, ব্লাড সার্কুলেশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন। বাঁশিতে সবসময় ইজি ফু দিবেন নর্মালি, এবং যতটুকু সম্ভব ফুলটাকে বড় রাখার চেষ্টা করবেন। এই জিনিসটা আপনাদের ব্রেনে আসতে 7 দিন সময় লাগবে। আগামী 7 দিনের মধ্যে যদি আপনারা এই ট্রাইটা করেন, বাঁশি যখন বাজে না তখন বুঝবেন যে আমার সার্কুলেশনটা কম হচ্ছে, এই জন্য আমাকে অবশ্যই ঠোঁটটাকে লাড়াতে হবে, অথবা বেশি সময় এখানে না রেখে বাঁশি নামিয়ে একটু সময় নিয়ে আবার বাঁশি আপনারা ঠোঁটে লাগাবেন। বাঁশি ইনশাল্লাহ অবশ্যই বাজবে। এখন ফুয়ের যে পরিমাণটা সেটা কিভাবে দিবেন, কতটুকু ফু ইউজ করলে বাঁশিটা বাজবে, এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা হয়তো আজকের টিউটোরিয়ালটা জানলে অবাক হবেন যে আমি বাঁশি নিয়ে দীর্ঘদিন গবেষণা করে কিন্তু এই জায়গায় আসছি। বাঁশি তৈরি থেকে শুরু করে বাজানো প্রত্যেকটা জিনিস আমি গবেষণা করে তারপর বাঁশিতে আসছি।
তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন যে ফুয়ের পরিমাণটা কিভাবে করবেন, এটা কিন্তু একটা চমৎকার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন বাঁশি দিয়ে ফু ইউজ করি, তখন বাঁশিটার ঠোঁটে সেট আপ করার জন্য কোনো মাপ বা এরকম কিছু থাকে না। ঠোঁটের যে এই যে নিচের অংশটা থাকে, এই যে এখানে একটা বর্ডার থাকে ঠোঁটের, দেখেন এই চামড়াটা এসে যে লাগছে মাথাটা, এই মাথাটা এখানে লাগাইয়া এই আন্দাজের উপর ফু দিলেই আপনার বাঁশি সেট আপ হবে। কিন্তু বাঁশি যখন বাজাবেন, এটা কি মাপ করে নিতে পারবেন? পারবেন না। যেখানে রাখবেন সেইখানেই বাজবে, আপনাকে ওইটাই আসতে হবে, তাহলেই বাঁশি একসময় বাজবে। তো একসময় বাজবে না এরকম না। বাঁশি বাজানো এত মাপার সময় কোথায় পাবেন? বাজাইতে বাজাইতে একটা আইডিয়া আসে, ঠিক, এটা ডেফিনেটলি ঠিক, কিন্তু তারপরও আপনি যেখানে রাখবেন সেইখানেই বাজবে যদি বরাবর হয়। এখন যখন আমরা বাঁশিতে ফু ইউজ করব, দেখুন একটু একটু বাঁশিটাকে একটু আপনি ঘুরানোর মুভ করার চেষ্টা করবেন। যদি ক্লিয়ার না আসে, একটু মুভ করে যেখানে ফিক্সড হয় সেখানে রাখবেন। হ্যাঁ, এখন ফুটা কত জোরে দিবেন? ফুটা এমন জোরে দিতে হবে যে ফুটা যেন বাঁশির এদিক দিয়ে ফু দেওয়ার পরে এই বাঁশির চামড়ায় লেগে আবার ফিরা না আসে। যদি ওই রকম জোরে ফু মারেন যে বাঁশিটা ফুটা যায় ঠিক এই চামড়ায় লাগে আবার ঠিক জোরে ফিরে আসতেছে, তাহলে বাঁশি বাজবে না। তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাঁশির ফুটা এমনভাবে দিতে হবে যাতে চামড়াটা, এই পাশের যে চামড়াটা, এই চামড়ায় বা এইখানে যেইখানে লাগতেছে, এটা যেন খুব হালকাভাবে যায় লাগিয়া আস্তে করে ভিতর দিয়ে ঢুকে যায়। এটা আস্তে করে লাগিয়া ভিতর দিয়ে যেন ঢুকে। যদি এইটা লাগিয়ে আবার এইখান দিয়েই ফিরে আসে, তাহলে বাঁশির সাউন্ড হবে কিভাবে? বাঁশির বাতাসের সাউন্ড আসবে, বাঁশির সাউন্ড আসবে না। তার প্রমাণ আমি দেখাচ্ছি। এই যে এখন দেখেন আমি নর্মালি ফু দিচ্ছি যাতে বাঁশির চামড়ায় লেগে ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে যাচ্ছে। এখন আমি সেটাকে বাইর করি। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের বাঁশি কেন বাজে না। আপনারা মনের অজান্তে এতটাই বেশি ফু ইউজ করেন যে বাঁশিটার চামড়ায় ফু লেগে আবার এই ছিদ্র দিয়ে ফিরে আসে, অর্থাৎ ওদিক দিয়ে যাওয়ার আর সুযোগ পায় না। অতি গতির কারণে এইটাই এদিক দিয়ে চলে আসে, যার কারণে চলে আসলে এই ফুটাই চলে আসলে আমি দিচ্ছি আবার এদিক দিয়ে চলে আসছে, যার কারণে বাঁশিটা বাজে না। আশা করি আপনারা আমার এই বাঁশির ফুয়ের মাত্রাটা কতটুকু হবো আপনারা বুঝতে পেরেছেন। আমি অনেক দিন গবেষণা করে আমি কিন্তু এগুলা তৈরি করতে সক্ষম হয়েছি। আমি কিন্তু মুখস্থ করে বাঁশি বাজাই না, কোনো বাঁশির টিউটোরিয়াল আমি নোট মুখস্থ করে দেই না। আমি বাঁশিটার গানটা কোথা থেকে সুন্দরভাবে ওঠে, ঠিক কোন নোটগুলো ইউজ করলে পারফেক্ট গানটা আসে, আমি কিন্তু সেইটা হিসেবে নোট সাজায় আপনাদেরকে টিউটোরিয়াল দিই। আমি কারো কোনো দেখে শিখে আমি টিউটোরিয়াল দিই না। আপনারা আজকে যে বাঁশির বিষয়টা, ফুয়ের বিষয়টা আপনারা শুনলেন, আশা করি আপনাদের বুঝার আর বাকি নেই। বাঁশিতে ভালো বাজতে হলে এই ঠোঁটকে নর্মাল রাখতে হবে, নর্মাল, এবং আপনারা ফুটা এমন মাত্রায় দিতে হবে যেন এই চামড়ায় লেগে আবার এদিক দিয়ে ফিরে না আসে। বাঁশিটার জন্য আস্তে করে লেগে ভিতর দিয়ে বাঁশির ফুটা চলে যায়, এইখানে বাধা খেয়ে ওদিক চলে যায়, তখনই বাঁশিটা বাজবে। তাহলে আপনার প্রথম ধাপ হলো যে আপনার মাসলকে ফ্রি করতে হবে। আমরা যখন কোনো কিছু কাজ করি তখন ব্রেনের সংযোগের সাথেই করি। ব্রেন যখন কাজ না করে তখন আমরা কাজটা করতে পারি না। যখন আমরা বাঁশিতে ব্লোয়িং করি তখন আমাদের মাসলগুলা যদি ইজি থাকে, তাহলে এই ব্লোয়িংয়ের যে সারাটা এটা ব্রেনে নেবে, তখন ব্রেন আপনাকে আবার সঠিক সিদ্ধান্ত দিবে ফুটা হচ্ছে কি হচ্ছে না। ব্রেন কিন্তু বুঝতেছে। যদি মাসলে কাজ না করে তখন ব্রেনে এই সিদ্ধান্ত দিতে পারে না। তখন আপনারা জোর থেকে আরও জোরে ফু দিতে চেষ্টা করেন, আরও জোরে মারেন, তখন অতিরিক্ত জোরে মারার ফলে বাজেই না, কারণ সেটা হলো যে বাঁশির ব্লোয়িংটা আবার ফিরে আসতেছে। তাহলে অবশ্যই জোরে ফু দেওয়া যাবে না, এমন মাত্রায় ফু দিবেন যেন বাঁশিটা ওই চামড়ায় লাগে আস্তে করে ভিতরের দিকে ঢুকে যায়, এটা যেন ফিরে না আসে। আশা করি আপনাদের বাঁশি অনেক জোরে ফু দেওয়ার পরও না বাজার কারণ আপনারা বুঝতে পারছেন। সেকেন্ডে হলো এইখানে যদি বাঁশি আপনি অতিরিক্ত সময় চাপের উপরে রাখেন, তখন এইখান দিয়ে ব্লাড সার্কুলেশনটা না হওয়ার কারণে আমাদের ঠোঁটের যে স্বাভাবিক একটা কার্যক্ষমতা সেটা নষ্ট হয়। আর কার্যক্ষমতা নষ্ট হওয়ার ফলে ব্রেন আর বুঝে না কী কারণে বাঁচতেছে না, আমার ফুটা কি হচ্ছে।
ব্রেনে সাড়া দিতে পারছে না। যদি ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকতো তাহলে ব্রেনে বুঝ দিলে হয়তো আগে নিতে হইব, পিছু নিতে হবে বা একটু কিছু করতে হবে, ব্রেনে সেই সিদ্ধান্তটা আপনাকে দিত। আর সেই সিদ্ধান্ত দেওয়ার ফলেই আপনি সঠিকভাবে বাঁশিটা বাজাইতে পারতেন। তো আশা করি আমার আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু মহলে শেয়ার করবেন। আর আমি বাঁশি শিখাইয়া থাকি, আপনারা সবাই জানেন। যারা বাঁশি শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি এগুলো আমি নিজ হাতে তৈরি করি, দীর্ঘদিন গবেষণা করে উন্নত ফর্মুলায়, উন্নত মেজারমেন্টে, উন্নত প্রযুক্তির মাধ্যমে আমি এই বাঁশি থাকি। দেশ বিদেশি প্রচুর মানুষ আমার বাঁশি এখন ক্রয় করতেছে। ইনশাল্লাহ আমার কাছ থেকে বাঁশি ক্রয় করতেছে, কারণ গবেষণা দিয়ে এই বাঁশি তৈরি করছি। আজকে যেমন বাঁশির ব্লোয়িংটা আপনাদেরকে আমি বিজ্ঞান ভিত্তিক শিখাইলাম, তদ্রূপ বাঁশিগুলো আমি বিজ্ঞান ভিত্তিক কিন্তু তৈরি করে থাকি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। আপনাদের যদি কোনো রকম বাঁশি সংক্রান্ত তথ্য পরামর্শ প্রয়োজন হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।